আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি আপনাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা। ওয়েলকাম টু আড্ডা স্টেশন। কেমন আছো? খুব ভালো আছি রোশনি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। তোমার নাম হানি বাফনা, তো কখনো তোমার গার্লফ্রেন্ডকে হানি বলে ডেকেছো? তোমার আর সোনামণির যখন ইন্টিমেট সিনের শুট হয় তখন কে বেশি নার্ভাস থাকে? আমরা জানি যে তুমি স্যান্ডি সাহাকে ফলো করো। আমি ওখানে যাব, তুমি ওখানে যাবে, আমরা মুখে ওই কি মাখবো যেন, কি বলে ওটাকে, মুলতানি মাছি, আর আমরা কাদের কাদের কি। কয়েকটা ছবি আছে যেগুলো আমরা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে ভীষণ বর সাজতে ভালোবাসতে। আরেকটা চরিত্র আমার করার খুব ইচ্ছে, মানে যে এক্সপোজড গে। এখানে একজন পুরুষ তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছে। একদমই না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আর অ্যাজ ইউজুয়াল তুমি যেহেতু ভীষণ ব্যস্ত একজন অভিনেতা তাই তোমার সময় হচ্ছিল না। মনে হয় যে একদমই টাইম নেই, বাট ওই কমিট করতে পারছিলাম না যে অমুক দিন করব। যখন তুমি জানলে যে আমার বাড়িটা টালিগঞ্জে, তখন তুমি বললে যে না ঠিক আছে, তাহলে তো আমি ইজিলি করে নিতে পারি। আগে জানলে তো এটা অনেক আগেই হয়ে যেত। আমি তো জানি না যে বাড়ির এত কাছে, তো কি শুটের পরে ইজিলি রাতের দিকেও হয়ে যাবে। এবার একটু বলো যে তোমার তো সারা দিনের একটা ব্যস্ত শিডিউল থাকে প্রত্যেক দিন, এবং প্রায় 10 বছরের বেশি সময় হয়ে গেল যে তুমি অভিনয় জগতে রয়েছো। এর আগে নিশ্চয়ই অন্য প্রফেশনে ছিলে, একাধিক প্রফেশনে তুমি ছিলে। তো এই যে প্রেশারটা তুমি প্রত্যেকদিন নাও, এটা কি এখন গা সওয়া হয়ে গেছে? আমার ভালো লাগে, মানে অভিনয় জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যে জিনিসটা আমার ভালো লাগে সেটাতে আমি প্রেশার ফিল করি না। ইনফ্যাক্ট আমি আরও চাই যে এই প্রেশারটা বেশি পড়ুক, কারণ ফাইনালি যখন সিনটা ভালো হয় না, ওই সিনের শেষে বিন্দুমাত্র প্রেশার থাকে না, খুব ভালো লাগা থাকে। এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে সিরিয়ালেই তুমি কাজ করছো বেশিরভাগ সময়, এখন তো তোমাকে ওয়েব সিরিজেও আমরা দেখেছি, কিন্তু সিরিয়ালেই বেশিরভাগ সময় দেখি। যেটা বললে যে আমি খুব এনজয় করি কাজটা, কিন্তু এনজয়মেন্টের মধ্যেও চরিত্রগুলো কোথাও গিয়ে যেন মানে চরিত্রের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে না। হ্যাঁ, তুমি কয়েকটা নেগেটিভ চরিত্র অভিনয় করেছো, সেটা আগে করেছো, কিন্তু এখন যেগুলো করো সেগুলো বড্ড প্যাটার্নড। তো তোমার মনে হয় না যে বিষয়গুলোর মধ্যে খুব বেশি এক্সপেরিমেন্টের জায়গা নেই? তুমি কিছুটা ঠিক, কিছুটা ভুল। মেগা সিরিয়ালে আমি এই কদিনে আমার যা এক্সপিরিয়েন্স, আমি জানি না আমি ভুল কিনা, প্রথম 2-3 মাস না ক্যারেক্টারটা একরকম থাকে, যেটা পুরোপুরি আলাদা। ওরকম ক্যারেক্টার আমি আগে করিনি। আচ্ছা। আস্তে আস্তে কিছু কিছু সিরিয়ালে একটু সিমিলারিটিজ আসতে থাকে। এবার সেটা কিন্তু পুরোপুরি দর্শকের জন্য, মানে ওরা যেটা পছন্দ করছে সেটাই ওদের দেওয়ার চেষ্টা হয়। বাট আমি তো বলবো আই হ্যাভ বিন ভেরি লাকি। আমি যে কটা সিরিয়াল করেছি আমি কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়েছি, মানে অ্যাটলিস্ট আই এম ব্লেসড। কারণ আমি বকুল কথা প্রথমে করেছিলাম, একটা ড্রয়িং রুম ড্রামা ছিল, একটু ইয়াং ছিল, অ্যাংরি ইয়াং ম্যানের একটা ক্যারেক্টার ছিল, সেটা আস্তে আস্তে পাল্টায়। তারপরেরটা আমি করেছিলাম, আমি শুধু লিডগুলোর কথা বলছি, তার আগে আমি অনেক কাজ করেছি, মানে সাইড ক্যারেক্টার, জুনিয়র আর্টিস্ট, ক্রাউড, ওগুলো এখন বলছি না। তো তারপরে আমি করলাম প্রথমা কাদম্বিনী, যেটা একটা বায়োপিক ছিল। সেখানে আমি দ্বারকানাথ গাঙ্গুলির ক্যারেক্টারটা প্লে করেছিলাম, যেটা একদমই আলাদা। তারপরে আমি করলাম গ্রামের রানী বিনা পানি। হ্যাঁ, একটা জিনিস কমন আছে প্রত্যেকটাতেই, ওই প্রথমা কাদম্বিনী বাদ দিয়ে প্রত্যেকটাতেই আমি খুব পয়সাওয়ালা ছিলাম, ব্যবসায়ী। এইটা একটা কমন জিনিস আছে। এটা তুমি রিয়েল লাইফেও ব্যবসায়ী না, এটা হচ্ছে তুমি অনেক বড় লোক রিয়েল লাইফেও। না, মন বড় হলে ঠিক আছে, একদমই তাই। ব্যাংক ব্যালেন্স বড় না হলেও চলবে। তুমি কি বলছো যে তোমার ব্যাংক ব্যালেন্স বড় নয়? না, এবার বড় ছোট সেটা সবসময় কম্প্যারিজনে আছে, মানে আমরা যে লম্বা বা নাটা এটা কি করে বুঝি? দেখে মানে কম্পেয়ার করি, রাইট। আজকে একটা 6 ফুটের লোক যদি দাঁড়িয়ে থাকে, তার পাশে একটা 5 ফুট 11 ইঞ্চির লোক যদি দাঁড়িয়ে থাকে, তাকে কিন্তু আমরা নাটা বলবো। একদমই তাই।
এবার ওই 5-11-র কাছে যদি একটা 5-7 দাঁড়ায় তাহলে 5-11-কে কিন্তু লম্বা বলবো। একদম। তো বাকিদের সাথে কম্প্যারিজনে তো আমি যাবই না। হ্যাঁ, আই এম স্যাটিসফাইড, আমার যা দরকার আছে তার থেকে আমার কাছে বেশি আছে ফাইন্যান্সিয়ালি স্পিকিং। হ্যাঁ, বাট আমার সেটা টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে মানে অভিনয়ের খিদে, যে বেশি বেশি করে যেন আমাকে বিভিন্ন চরিত্রে সবাই ভাবে, চান্স দেয় আমাকে, যাতে রাতের ঘুমটা আমার ভালো হয়। বাট হ্যাঁ, যেটা বললাম তোমাকে যে কিছুটা তুমি ঠিক, আবার কিছুটা ভুল, কারণ আমি কিন্তু ভেরি হ্যাপি উইথ অল মাই শেডস। আমি কিন্তু আমি আবার শ্যামা সান বাংলাতে করেছিলাম শ্যামা সিরিয়ালটা, সেখানে আমি ফুল অন নেগেটিভ ছিলাম, মানে যে হিরো সেই নেগেটিভ। এবার ওই সিরিয়ালে আমার ডাবল রোল আসার কথা ছিল, বাট আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমি মানে আমার হাত এরকম করে থাকতো বলে সেকেন্ড ক্যারেক্টারটা এলো না। তো আই এনজয়েড ইট। বেশি দিন চলেনি, 3.5 মাস 4 মাস চলেছিল, বাট আই এনজয়েড ইট টু দ্য ফুলেস্ট। সোহাগ জল এমন একটা ক্যারেক্টার, খুব রাশভারী ক্যারেক্টার, কিন্তু প্যানিক অ্যাটাক হয় তার। তো ওই অভিনয়, মানে একজন হিরো যে প্যানিক করছে, এটা সচরাচর দেখা যায় না কিন্তু, কারণ হিরোরা সবসময় লার্জার দ্যান লাইফ হয়। এবার ওখানে সিগারেট খাচ্ছে, তারপরে ওর হাঁপানি উঠে যাচ্ছে, প্যানিক করছে, ফেলিয়ার। ও কিন্তু অ্যাকচুয়ালি একটা ফেলিয়ার, যেখানে সব জায়গায় দেখানো হয় যে হিরোরা খুব সাকসেসফুল, সব জায়গায়, মানে আমি ম্যাক্সিমাম জায়গায়। তো ওইখানে হি ইজ আ ফেলিয়ার, মানে হি ইজ স্ট্রাইভিং, হি ইজ রিচ বাট হি ইজ স্ট্রাইভিং টু বি দ্য বেস্ট। তারপর গ্রামের রানী বিনাপানিতেও এরকমই ছিল, সে নিজের ব্যবসা অন্য কাউকে দিয়ে দিতে চাইছে, কারণ সে জানে সে মারা যাবে। এখন যেটা আমি করছি শুভ বিবাহ, সেখানে একটা ম্যাচিওরড লাভ স্টোরি। এই মানুষটা একজন বিবাহিত স্ত্রী, মানে ডিভোর্সিকে বিয়ে করেছে, তাদের কিভাবে তারা কিভাবে কাছে আসছে, এর আগের গুলো সব বলতে পারো যে একটু কম বয়সী ছিল, প্রথমা কাদম্বিনী যদি বাদ দিই। এইটা হচ্ছে একদম ম্যাচিওরড লাভ স্টোরি। মানে এখানে আই লাভ ইউ বলাটা ইম্পর্টেন্ট নয়, রেসপেক্ট করাটা ইম্পর্টেন্ট, পাশে থাকাটা ইম্পর্টেন্ট। তো আই হ্যাভ বিন ব্লেসড। আমার কিন্তু মনে হয়নি যে আমি একঘেয়ে কাজ করছি। নিখোঁজেও তোমার ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। নিখোঁজে নেগেটিভ ক্যারেক্টার, এবং প্রথমে সেটা বোঝা যাচ্ছিল না, ওটা পরে গিয়ে বোঝা যাচ্ছিল যে এরকম ক্যারেক্টারটা এরকম হয়েছে। ইনফ্যাক্ট আমি ফার্স্ট সিজনেও ছিলাম 30 সেকেন্ডের জন্য, খুব ছোট। হ্যাঁ, এখানে তোমাকে অনেকটা দেখা গেছে। তো এই যে বললে কাজের খিদে, তো এই কাজের খিদেটা কতটা, কোন কোন চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে ইচ্ছে করে? আমার যেরকম খুব ইচ্ছে, যদি কোনোদিনও কোনো ছবি করি, যদি পাই, তাহলে একটা গোয়েন্দার চরিত্রে আমি করতে চাই। কিরকম গোয়েন্দা, মানে তোমার কিরকম ভালো লাগে? কারণ গোয়েন্দা নিয়ে তো বাংলায় প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে, ফেলুদা, ব্যোমকেশ বলো, তারপর কিরিটি বলো, বিভিন্ন রকম হচ্ছে, নতুন নতুন গোয়েন্দাও আসছে। ফেলুদা, ব্যোমকেশ এরকম হলে ঠিক আছে, বাট আমি চাইবো যেটা পুরোপুরি আলাদা। কিরকম আমি জানি না, সেটা রাইটার আমাকে যেভাবে বলবে, গাইড করবে। গোয়েন্দা এবার এদের মধ্যেই হতে হবে, তার কোনো ব্যাপার নেই। মানে এখন যেমন একেন বাবু খুব ফেমাস হয়েছে, তো তুমি কি বলছো যে একদম আলাদা ভাবে তোমাকে নিয়ে লেখা হলো? নতুনত্ব, মানে যেখানে আমি নতুন ভাবে কিছু একটা তৈরি করতে পারবো, সেরকম যদি হয়। হ্যাঁ, এবার ফেলুদা পেলাম, ব্যোমকেশ পেলাম, অবভিয়াসলি আই উইল বি ব্লেসড, বাট অন্য কিছু হলেও হবে। গোয়েন্দা চরিত্রটা, ওইটা প্লাস আমি একবার চান্স পেয়েছিলাম, একটা অডিশনও দিয়েছিলাম, যে একটা ছেলে যে নিজের বউকে একদম অবহেলা করে, ফাইনালি বউটা ওকে ছেড়ে চলে যায়। এবার তখনও বুঝতে পারে যে না, ও ভুল করেছে। এবার ও একটা মেয়ে সেজে ওই বউয়ের সাথে থাকে, মানে কিছুটা ওই চাচি 420। ওকে, তো ওইটার জন্য অডিশন দিয়েছিলাম। এটা কি বাংলায় বলছো? বাংলায় বলছি, আচ্ছা, মেগা সিরিয়ালেই বলছি। আচ্ছা, তো সিলেক্টও হয়েছিলাম, বাট সামহাউ ওই প্রজেক্টটাই আর হলো না। ওকে। তো ওই চরিত্রটা আমার করার খুব ইচ্ছে ছিল, মেয়ে। আরেকটা চরিত্র আমার করার খুব ইচ্ছে, যদি চান্স পাই, কোনো গে ক্যারেক্টার। গে মানে যে মানে যে এক্সপোজড গে, লুকিয়ে চুরিয়ে গে নয়, যেটা আলিগড়ে আমাদের মনোজ বাজপেয়ী ছিলেন, লুকিয়ে চুরিয়ে এক্সপোজড গে, যেরকম আমরা মেড ইন হেভেনে দেখেছি। আমি মেড ইন হেভেন দেখিনি, বলতে পারবো না। মানে যে ফ্লন্ট করে বেড়ায় যে আমি কিন্তু গে ভাই, আমার কোনো অসুবিধা নেই। তো এরকম যদি চরিত্র একটু ডিফারেন্ট, মানে সিরিয়ালের দর্শক কি এরকম চরিত্র নিতে পারবে কি মনে হয়? আস্তে আস্তে হয়তো নিতে পারবে, আমার মনে হয় ঠিক আসবে। এখন সেই সময়টা না এলেও চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে। সিনেমার কাজে কতটা ইন্টারেস্টেড তুমি? সিনেমার কাজের অফার কি পাচ্ছো?
পাচ্ছি বলতে আমি বহু সিনেমার কাজের অফার পেয়েছি, কিন্তু মেগা সিরিয়াল করতে গেলে এই একটাই প্রবলেম, আমরা ছুটি পাই না। তো এই রিসেন্টলিও একটা ওয়েব সিরিজ আমি পেলাম, সেখানে লিড ক্যারেক্টার ছিল, 13 না 14 দিন আমাকে বললো যে তোমাকে লাগবে, বাট দিতে তো পারবো না, কারণ আমাদের রোজ শুটিং হয়। আমি পরপর 3 দিনও যদি কেউ আমার কাছ থেকে চায় আমি তাকে দিতে পারবো না। তো সেই মানুষটাকে আমি বললাম যে থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে ভেবেছেন লিডের জন্য, কিন্তু যদি একদিনের ক্যারেক্টার হয় আমি চেষ্টা করতে পারি। এটা মিস মনে হয় না যে একটা মিস করলাম? মনে হয়, বাট আমার একটা প্রবলেম আছে, আমার রোজ কাজে যেতে খুব ইচ্ছে করে, রোজ ক্যামেরা ফেস করতে খুব ইচ্ছে করে, সেটা কিন্তু মেগা সিরিয়ালেই পসিবল। তোমার কাজের খিদেটা সম্পর্কে তো আমরা জানলাম, এটা একটু বলো যে এই কাজের খিদেটা কবে থেকে আর কিভাবে এলো, অভিনয়ের প্রতি ইচ্ছাটা কিভাবে এলো? অভিনয় আমার কোনোদিনও কোনো ইচ্ছে ছিল না। ছোটবেলায়, এটা আমি অনেকবার বলেছি, ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, যেহেতু পড়াশোনায় মোটামুটি ছিলাম, খেলাধুলোয় ভালো ছিলাম, আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন ছিলাম একটা ক্লাসে, পরের ক্লাসে গিয়ে স্পোর্টসের ক্যাপ্টেন হলাম, ভাইস ক্যাপ্টেন হলাম, তো একটু লাইমলাইটে থাকতাম, প্রিফেক্ট ছিলাম একটা সময়, ক্লাসে মনিটর ছিলাম। তো ছোট ছোট মেয়েরা তৈরি হয়েছে, মানে আমার ফ্যান হিসেবে, ওদের খুব ইউজ টু লুক আপন। মানে কি ছোটবেলা থেকে অনেক প্রপোজাল পাচ্ছি? হ্যাঁ, সেটা পেয়েছি, মানে স্কুল লাইফ থেকে। মানে আমি আই এম নট ব্র্যাগিং, আমি যখন ক্লাস 12-এ ছিলাম, আমি আর আমার বন্ধু ছিল, তারা মানে আমরা দুজন মিলে গুনতাম যে ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত 7A 7B এখানে একটা মেয়ে, এখানে একটা মেয়ে, 8A 8B এখানে একটা মেয়ে, মানে প্রত্যেকটা ক্লাসে একটা করে ছিলই। একটা করেই কি ছিল না একাধিকও ছিল? হ্যাঁ বলছি তো, প্রত্যেকটা ক্লাসে মিনিমাম একটা করে ছিল। আচ্ছা, মিনিমাম একটা করে ছিল, ওকে। আর ম্যাক্সিমাম না, দুটো, তার বেশি না, যদিও মনেও নেই এখন। আচ্ছা, তো এরকম ছিল। এই ক্রেজটা কি তুমি এনজয় করতে? হ্যাঁ, খারাপ কার লাগবে এটা, যে বলবে খারাপ লাগছে সে তো মিথ্যে কথা বলবে, আমি জানি না। তো তারপরে ব্যাপারটা কি ম্যাচিওর করতো না? না, মানে আমি সব সময় ভাবতাম যে, প্লাস এবার এরা ইন্টারেস্টেড ছিল, এবার আমার বন্ধুর সার্কেলের মধ্যে আরো অনেকে ছিল যারা প্রেম করছে, মানে চলছে, আর ওদের সামনে থেকে দেখতাম যে এগুলো সিরিয়াস নয়। ওই বয়সে কি সিরিয়াস প্রেম করে স্কুল লাইফে? আমার অত ম্যাচুরিটি হয়নি, আমার মাথায় ছিল যে একটাই প্রেম করব, সেটাই চলবে, আজীবন চলবে। আচ্ছা, আর ওদের দেখতাম যে 2 মাস 3 মাস প্লাস, এই যে মেয়েরা যারা আমাকে প্রপোজাল দিচ্ছে বা বোঝাচ্ছে, 1 মাস 2 মাস ওরা ট্রাই করলো, যে দেখলো না, মানে কোনো রিপ্লাই আসছে না, তারা আবার অন্যদিকে ঘুরে গেল, হোয়াট ইজ দিস, এইটা তো হতে পারে না। তুমি রিপ্লাই দিতে না কেন? আমি তো চিনি না তাদের। আচ্ছা, আমি চিনি মানে না, চেনার চেষ্টাও করতে না খুব একটা? না, একদমই না, মানে সামহাউ আমার না ওটা ওই সময় ওই ম্যাচুরিটিটা হয়নি, বা আমি বুঝতে পারিনি, বা আই ওয়াজ নট ইন্টারেস্টেড, ওয়াই আই ডোন্ট নো। তুমি অভিনয়ের পাশাপাশি তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসো, আমরা জানি। হ্যাঁ, ক্রিকেট, ফুটবল বেশি, ফুটবলটা বেশি। তো রেগুলার বেসিসে কোনটা খেলো? এখন কোনোটাই খেলা হয় না, কারণ প্রথম কথা টাইম, আর দ্বিতীয় কথা আমি যখন ফুটবল বা ক্রিকেট খেলি, বেশিরভাগ ফুটবল, আমি না খুব ওপেন হয়ে যাই, মানে তখন মাথায় থাকে না যে লেগে যেতে পারে এই ওই। ছোটবেলা যখন বাড়িতে ফিরতাম খেলাধুলা করে, মা প্রথমেই জিজ্ঞেস করতো আজকে কোথায় লেগেছে, সারা গায়ে এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, আঙুল বেঁকে গেছে, এই সারাক্ষণ লেগে থাকতো। আর যেটা যেই বয়স অবধি খেলেছি সেই বয়স অবধি সেটা কন্টিনিউ হয়েছে। তো এখন ভয়ে খেলি না। তবে হ্যাঁ, আমি যবে থেকে এই লাস্ট 6-7 বছর আমি ব্যাডমিন্টনটা চেষ্টা করি ভালোভাবে খেলার। আচ্ছা, শীতকালে আমি যেখানেই কাজ করি না কেন, সেখানে যদি সেরকম গ্রাউন্ড থাকে, ওই পুরো সেট আপটা আমি করে নিই ওখানে, মানে নেট, ব্যাডমিন্টন, মানে র্যাকেট, শাটল সব করে, লাইট ফাইট লাগিয়ে ওই 3 মাসটা আমি চেষ্টা করি খেলার, চেষ্টা করি সব জায়গায়। শীতকালে খেলা হয়, আর বাকি সময়টা আর খেলা হয় না। মানে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি জিম শুধুমাত্র? না, আমি জিম যাই না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি যখন সিন পাই আমি হাঁটতে থাকি, সিনটা পড়তে পড়তে আমি হাঁটতে থাকি। আর আই অ্যাভয়েড এলিভেটরস, আমি চেষ্টা করি যতটা পারি আমি সিঁড়ি ওঠানামা করি। আর বাকিটা বাই মাই পেরেন্টস গ্রেস, আমি যতই খাই আমি মোটা হই না এখন অবধি।
এবং যেহেতু খাবার প্রসঙ্গ এলো, এখানেই জিজ্ঞাসা করছি, তোমার ফেভারিট খাবার তো বিরিয়ানি। একদমই। আর বিরিয়ানি কি মানে কখনো রান্না বান্না করা হয়েছে? হ্যাঁ, আমি লাইফে 3বার বিরিয়ানি বানিয়েছি। 3বার লাইফে? লাইফে ওকে। প্রথমবার দারুণ হয়েছিল, মানে জাস্ট দারুণ। সেকেন্ড টাইম মোটামুটি হয়েছিল, 3 নম্বর বার পুরো ঘি ভাত হয়ে গেছিল। মানে কনফিডেন্স বাড়ছিল আর কোয়ালিটি পড়ছিল। আর বিরিয়ানিতে হচ্ছে মেন হচ্ছে চাল, চালটা কোন সময় নামাতে হবে সেটা হচ্ছে মেন পার্ট। ওটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, হয় গলে যাবে বা শক্ত থেকে যাবে, তো ওইটাই হচ্ছিল। বিরিয়ানি ছাড়া আর কি রান্না করতে পারো? রান্না করতে পারি বলাটা ভুল হবে, আমি রান্না করেছি অনেক কিছুই, মানে অকেশনালি, তাই তো? অকেশনালি না, মানে কোন এক 9 মাসে 6 মাসে হয়তো একবার করেছি। আচ্ছা, মানে ওটার উল্লেখ না করাই ভালো, এরকম বলছো তো? ওকে, তো তোমার খাবার পছন্দ না করাই ভালো, কারণ আমি তো জ্যান, এই জন্য। ওকে, বাকিটা দর্শকরা বুঝে গেছে, আমিও বুঝে গেছি। তো এটা একটু বলো যে তোমার হোমমেড ফুডই কি ভালো লাগে? মানে শুটিং ফ্লোরেও কি তুমি বাড়ির খাবার নিয়ে যাও? না, একদম না। আচ্ছা, বাইরের খাবার। তো সেটা এফেক্ট করে না? হয়তো করে, বাট আমি খাবো, না খেয়ে থাকতে পারবো না, আমাকে খেতেই হবে। আচ্ছা, এবার একটু তোমার কাজের প্রসঙ্গে ফিরি। আমি চেষ্টা করি মানে বাইরের খাবার খাই ঠিকই, একবেলা বাইরের খাবার খাবোই আমি মোরারলেস, আর একবেলা ফলের ইনটেক বেশি, জুসেস, এনি টাইপ অফ লিকুইড, প্লাস আমি শুটিংয়ে রান্না করাই, মানে যেখানেই যাই আমি লোক ফিক্স করে নিই যে ও আমাকে রান্না করে দেবে, তো ওই ঘরের খাবারও হয়ে গেল, বাইরের খাবারও হলো, তারও একটু সুবিধে হলো, আর একটু আর্নিং হলো, আর আমারও খাওয়া হয়ে গেল। আচ্ছা, এই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আর খাবো। আমাকে অনেকেই বলে একটু ডায়েট করেন, আমি পারবো না, যতদিন পারবো আমি খাবো। হ্যাঁ, ওটার জন্যই তো সব, খেতে ভালোবাসাটা খুব একটা ব্যাপার। আর কিছু স্পেসিফিক আছে বিরিয়ানি বাদ দিয়ে যে এটা ভালো লাগে, এখানকার ওটা ভালো লাগে? আমার যেমন অনাদের মোগলাই বা ডালহাউসির লস্যি। আমি শুধু দোকানের নামগুলো বলছি তোমায়, বাকিটা আমাদের বুঝে নিতে হবে। আপনজন। আচ্ছা, ওকে, বুঝে গেছি। দাদা বৌদি। আচ্ছা আচ্ছা, তারপরে প্রচুর আছে, মানে আমি কি বলবো, আমার এলাহি খুব ভালো লাগে। স্ট্রিট ফুড তুমি খাও? আচ্ছা, খুব একটা স্ট্রিটে বেরোনো হয় না, বাট আমি খাই, যখন বেরোই আমি খাই। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে তুমি বাইরে দাঁড়িয়ে খাচ্ছো কিছু একটা এবং সেখানে ফ্যানেরা ভিড় যোগ করে দিল, এরকম হয়েছে? এরকম এক্সপেরিয়েন্স হয়েছে কখনো? হয়েছে, আর ওইটাতেই আমার একটু প্রবলেম হয়। মানে অবভিয়াসলি ফ্যানরা তো আসবে, বাট ওই মোমেন্টটা আমি এনজয় করতে চাই, আমি একা থাকতে চাই। ওই যে আনন্দটা খাওয়ার, ওইটা এখন অতটা নেই, বাট এটা ভালো, অবভিয়াসলি ভালো, ফ্যানরা তো আসবেই, বাট একটু কনসিয়াস হয়ে যাই তখন, জানি না, মানে অত ফ্রিলি খেতে পারি না। হ্যাঁ, স্বাভাবিক, কারণ অত ছবি ওঠে, অত কিছু ওঠে। তোমার কাজের জায়গায় একটু ফিরি, সেটা হচ্ছে যে তুমি ছোটবেলায় বললে যেটা, যে একটাই নাটকে অভিনয় করেছিলে এবং তার অনেক পরে তুমি অভিনয় এসেছো। তো তোমার যে নেগেটিভ ক্যারেক্টারস গুলো থাকে বা বিভিন্ন রকম চরিত্রের যে স্বাদ, সেটার জন্য কোনো প্রস্তুতি নাও আলাদাভাবে? সেটা শুধু নেগেটিভ ক্যারেক্টারের জন্য নয়, যে কোনো ক্যারেক্টারের জন্য আমি একটু ওই ব্যাক ক্যালকুলেশন করি যে এই চরিত্রটা কি কি করতে পারে না, যেগুলো করতে পারে না সেটাকে বাদ দিই, মানে যেটা করতে পারে সেটাতে ফোকাস করি না। তুমি তো খুব ভালো সিনেমা দেখো এবং সিরিজ দেখো, প্রচুর সিরিজ দেখো, রাইট? প্রচুর দেখি, প্রচুর। এবং সেইগুলো তোমার, সেই ক্যারেক্টার গুলো যেগুলো দেখো, সেখান থেকেও তোমার মানে শিক্ষা যেটাকে বলে সেটা হয়তো আসে, সাবকনশিয়াস মাইন্ড থেকে আসে, বাট আমি চেষ্টা করি যাতে আমি রিপিট না করি, মানে বাট নিশ্চয়ই আসে, মানে আসতে বাধ্য। আমাকে এরকমও হয়েছে অনেকবার, যখন কোনো কেউ ক্যারেক্টার ব্রিফ করছে, সে আমাকে বলেছে যে ভাই তুই একটা কাজ কর, অমুক সিনেমার অমুক ক্যারেক্টারটা দেখ। না, দেখবো না, আমি তো আরো দেখবো না, আপনি আমাকে বোঝান, আমি তৈরি করবো, না পারলে আপনি আমাকে আবার বলবেন, আমি আবার চেষ্টা করবো, কিন্তু ওটা যদি দেখে নিই আমি কিন্তু কপি করতে শুরু করবো, যেটা আমি চাই না। আচ্ছা, দিস ইজ হাউ আই ডু ইট। বাকিটা স্ক্রিপ্ট, মানে যেহেতু আমি বেশি মেগা করি, স্ক্রিপ্ট একটা তো বেসিক একটা গ্রাফ বলে দেয়, বাকিটা স্ক্রিপ্ট আসে, ওখানে দেখি যে ইন বিটুইন দ্য লাইন্স কি আছে, এই লোকটা কিভাবে হাঁটাচলা করে, কতটা সম্মান করে সবাইকে, কি পছন্দ করে কি পছন্দ করে না,
ডিরেক্টর আছে, তার সাথে কথা বলে আস্তে আস্তে তৈরি করতে করতে যাই। ওকে, তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে তোমাকে আমরা কখনো যে পার্টি হয় পেজ 3 পার্টি যেটাকে বলা যায়, সেটাকে সেখানে আমরা দেখি না, এবং সোশ্যাল মিডিয়াতেও বাকি অভিনেতা অভিনেত্রীরা যেভাবে ছবি দেয়, রিলস পোস্ট করে, সেখানেও তোমাকে দেখি না। তো হানি বাফনা কি করে নিজের পিআর মেনটেন করে? না, আমি পারি না, আমার পিআর খুব খারাপ, মানে ওইভাবে যদি কম্পেয়ার করা হয় খুবই খারাপ আমার পিআর। আমি চিনি না অর্ধেক লোককে। তারপরেও একটার পর একটা সিরিয়াল, একটার পর একটা কাজ। কারণ আমার পিআর হচ্ছে আমার কাজ, আমার কাজ পছন্দ হলে নেবে, না হলে নেবে না। শুধুমাত্র কাজ? শুধুমাত্র কাজ। আর কি ইউএসপি আছে তোমার নিজের, কি মনে হয়? আমার ডেডিকেশন, ব্যাস। কারণ আমি জানি, আর আমি বুক চিতিয়ে বলতে পারি, আমি মন দিয়ে কাজ করি, আমি করি, চেষ্টা করি। আমি আমার চেষ্টাতে যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা কেউ প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু এখন যে ফলোয়ার্স এর যুগ, এখন যে রিচের যুগ, তো সেটাতে মনে হয় না যে একটা টাইমের পর হয়তো গিয়ে আমি পিছিয়ে পড়বো, মানে এই ভয়টা কখনো কাজ করে? ভয় কি, এটা হবে আমি জানি, এটা হয়েওছে, আমার মনে হচ্ছে, মানে আমি 99% শিওর যে একটা কাজ এসেছিল আমার কাছে, বাট তারপরে সেই কাজটা দেখলাম কেউ আর কন্ট্যাক্ট করলো না। দেখলাম এমন একটা ছেলে কাজ করছে যে অতটাও স্ট্রং নয়, বাট তার ফলোয়ার্স মারাত্মক। তো আমি ওটা ধরে নিলাম যে হয়তো ওই ফলোয়ার্সের জন্য, আমি জানি না, হয়তো অন্য কোনো প্রবলেমও থাকতে পারে, বাট হ্যাঁ এটা হচ্ছে, ফলোয়ার্স দেখে কাস্টিং তো হচ্ছে, নো ডাউট। ভয় পাচ্ছি না, জানি এটা, চেষ্টাও করেছি মাঝে মাঝে যে হ্যাঁ একটু অ্যাক্টিভ হই, বাট কিছুদিন করার পরে দেখি যে না, দিস ইজ নট মাই কাপ অফ টি, মানে দিস ইজ নট মি। যখন যেটা হয় পোস্ট করে দিই। মানে এটা কেন, মানে তোমার কি মনে হয় যে সেখান থেকে, ওখানেও তো তোমার ফ্যান্সরাই রয়েছে, তো তুমি ওটাতে অ্যাক্টিভ থাকতে পারো না কেন? মানে কোনো স্পেসিফিক কারণ আছে? আমার ফ্যানরা কোথা থেকে তৈরি হয়েছে? তোমার কাজ দেখে। কাজ দেখুক না। তো কাজ দেখার সঙ্গে সঙ্গে তো এখন ফ্যানেরা জানতে চায় যে তুমি কোথাও ঘুরতে গেলে কিনা, বা যেটা হয় যে নিজের পছন্দের স্টারেরা কি করছে, তারা কোথায় ঘুরতে যাচ্ছে, তারা কোথায় ডিনারে যাচ্ছে, এইরকম হতে পারে, বাট জানি না, আমার ওই তুমি কমফোর্টেবল নও। কমফোর্টেবল নও মানে, হ্যাঁ আমি যদি কোথাও ডিনার করতে যাই আমি কোনোদিনও চেক ইন দেবো না, মানে ওই প্রাইভেসিটা আমি মেনটেন করি। আমি চাই আমার ফ্যানরা আমার কাজ দেখে আমাকে পছন্দ করুক। আমার পার্সোনাল লাইফে কি চলছে সেটা তোমাদের না জানলেও চলবে, আমি নিজের জন্য তো অবভিয়াসলি খাটছি, বাট আমি তোমাদের জন্যও খাটছি। তো আমার কাজ দেখো, আমাকে ওখানে ভালো লাগলে আমাকে ভালোবাসা দাও, ভালো না লাগলে আমাকে গালাগালি দাও, কোনো অসুবিধা নেই। বাট এইটা যেটা আমার মন থেকে আসছে না, আমার মনে হয় না আমার ফ্যানরা যারা আছে তারা চাইবে যে মানুষটা যেটা মন থেকে আসছে না সেটা করবে কেন। এই যে কাজের প্রেশারটা দীর্ঘদিন ধরে চলছে, এটা কোথাও গিয়ে পার্সোনাল লাইফ হ্যাম্পার করে, তোমার কি মনে হয়? হ্যাঁ করে 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 অনেক, মানে অনেক, মানে কি বলবো, ফ্যামিলি গেট টুগেদার্স, কোথাও কারোর বিয়ে, প্রচুর মিস হয়েছে। মানে লিটারালি আমার মাসি আমার উপর রেগে আছে। আমার দাদা হচ্ছে প্রবীণ, তুমি চেনো কিনা আমি জানি না। প্রবীণ, আরজে প্রবীণ, অফ কোর্স চিনি, আমার নিজের মাসির ছেলে। এবার ও তো অনেক বড় লেভেলে আছে, বাট ও সামহাউ ম্যানেজ করে নেয়। আচ্ছা, কারণ ওর কাজটা পুরোপুরি ওর হাতে আছে এখন, ও তো আরজেইং ছেড়ে দিয়েছে, পুরোপুরি ওর হাতে আছে। বাট আমার কাজটা পুরোপুরি আমার হাতে নেই, মানে আমার যারা ম্যানেজমেন্ট টিম আছে, আর আমার রিপ্লেসমেন্ট নেই, আমাকে দিনে 14 ঘন্টা দিতেই হবে। তুমি লিড, তোমাকে দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে। এবার এই জিনিসটা ফ্যামিলি মেম্বার্সকে বোঝানো টাফ হয়ে যায়, তো তখন প্রবলেম হয়। যে আমি মাসির বাড়ি যাইনি প্রায় 1.5 বছর হয়ে গেছে, তারা এই এয়ারপোর্টের কাছে থাকে, তো 1.5-2 বছর হয়ে গেছে আমি যাইনি, প্রচন্ড রেগে আছে। এবার যাবো ভাবি, বাট হয় না, সামহাউ হয় না। তো তুমি এত বছর ধরে কাজটা চালিয়ে যাচ্ছ, তার মানে বাড়ির তো ফুল সাপোর্ট রয়েছে, ফুল সাপোর্ট রয়েছে, এবং তোমার মানে দর্শকরা জানবে যারা তোমাকে পছন্দ করে যে তোমার একটা বন্ধুদের গ্রুপও রয়েছে। তো এইরকম কখনো হয়েছে যে বন্ধুর গ্রুপে কারোর বিয়ে বা কারোর জন্মদিন তুমি মিস করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রিসেন্টলি হয়েছে। আমার বন্ধুর গ্রুপে এরকম নয় যে আমার বয়সী লোকজন আছে, ছেলে মেয়ে আছে, একটু সিনিয়রও আছে। তো ওনার মেয়ের বিয়ে ছিল বিহারে, তো উনি ইনভাইট করেছিলেন, বাট আমি যেতে পারিনি। আমার বন্ধুর রিসেপশনে আমি যেতে পারিনি,
যে একদম মানে ক্লাসমেট, এরকম প্রচুর হয়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই মানে অভিনেতা অভিনেত্রীরা ইন্ডাস্ট্রির অনেকেই মুম্বাইতে যাচ্ছে, রেগুলার অডিশন দিচ্ছে, তো তোমার কি এরকম কোনো ইচ্ছে রয়েছে? না, আমার যদি মুম্বাইয়ের কোনো কাজ হয় আমি গিয়ে করে আমি আবার কলকাতায় ব্যাক করবো। আমার সেটেল করার, কলকাতার বাইরে কোথাও যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই কাজ করার রেগুলার বেসিসে। না মানে আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ আমি একদম ফুল অন তোমাকে 10 বছর টানা কাজ দেবো, বম্বে শিফট করতে হবে বা অন্য কোথাও শিফট করতে হয়, না বলে দেবো। এটা কেন? আমি কলকাতা ছাড়তে চাই না, কারণ আমার ফ্যামিলি আছে। আর ফ্যামিলি তো কেউ বলতেই পারে আমাকে যে ফ্যামিলির সঙ্গে চলে যাও, হ্যাঁ আমি হয়তো গিয়ে ওখানে সেটেল করে গেলাম, আমি হয়তো রোজ কাজে যাচ্ছি, বাট আমার মা বাবা তাদের তো ওখানে তাদের কেউ নেই, রাইট? সারাদিন খুব অসুবিধা হবে। প্লাস আমি একটু কি বলে বাংলায় ঘর কোনো, তো আমার কলকাতা আমার ঘর, আমি এখানে বসে আমি কাজ করতে চাই। আচ্ছা, টুকটাক কাজ করে আবার ব্যাক করে গেলাম, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কলকাতার মার্কেট, বাংলার মার্কেটটা তো ছোট, এবং এই একটা কারণেই প্রচুর লোকজন চলে যাচ্ছে, এবং শুধু এটাই কারণ নয়, টাকা পয়সাও একটা কারণ, সেটা তো তুমি মানবে। হ্যাঁ, ওদের সেই কারণটা আছে, বাট আমি তো বললাম তোমাকে আগে যে আমার যা দরকার তার থেকে অনেক বেশি আমি টাকা এখানে পাচ্ছি। আই এম স্যাটিসফাইড, আর আই এম স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক। আমি যা করছি এটা যদি আমি আজীবন চালিয়ে যেতে পারি, বি দ্য লাকিয়েস্ট। আমার চাহিদা খুব কম, মানে আমি বিশাল বড় স্টার আমি হতে চাই না। আমি বললাম আমার একটাই টার্গেট, আমি যেন রোজ ক্যামেরা ফেস করতে পারি, এটাই চাহিদা, এইটুকুই। তুমি তো আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিলে, তো আশুতোষ কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতিতে কখনো জয়েন করেছিলে? আমি কলেজ যেতামই না, আমি তখন ইভেন্টে ঢুকে গেছিলাম। আমি প্রথম বছর আমার মনে আছে টোটাল 22টা ক্লাস করেছিলাম, নট ডে, ফার্স্ট ইয়ার। ওকে, ওই 22 নম্বর ক্লাসে আমাদের এইচওডি বলেছিলেন, মুখ ফসকে বেরিয়ে গেছিল যে ম্যাথস ডিপার্টমেন্টে অ্যাটেন্ডেন্স লাগে না। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে। আমি আর জীবনে কলেজ যাইনি। এটা কেন? কলেজ যেতে কি ভালো লাগতো না? একদম লাগতো না, কারণ আমার আশেপাশে যারা ছিল না তারা হচ্ছে ওই বলে না যারা আজীবন ফার্স্ট হয়ে এসছে, বড় বড় দাড়ি, সারাক্ষণ বই নিয়ে। মানে পরীক্ষার সময় আমি পাশের ছেলেকে বললাম যে ভাই আমাকে একটু দেখাবি এটা, বলছে না আমার মা বারণ করেছে। কলেজে আমি না তাকিয়ে আছি ওর দিকে, তখন তুমি শকড যে এটা হয় করব সেটা নিয়ে আমি ওয়ারিড নই, আমি কার পাশে আমি বসে আছি আমি সেটা নিয়ে ওয়ারিড ছিলাম। প্লাস আমি ওই সময় একটা বাইক কিনেছিলাম। আচ্ছা, বাড়ি থেকে দিচ্ছিল না বাইক, কারণ আমাদের বাড়িতে বাইক নিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাইক কিছুতেই দেবে না, আমি বাইক কিনবই। তো অনেক লড়াইয়ের পরে 1-2 মাস আমি বললাম যে আমি একটু টাকা জমাচ্ছি, বাকিটা তোমরা দিলে দাও, ওই ডাউন পেমেন্টের জন্য। তো আমার মনে আছে আমার 16,800 টাকা ডাউন পেমেন্ট দরকার ছিল। আমি 8,000 টাকা জমিয়েছিলাম, আর হাফ, আর এত লড়াই করেছিলাম, তো ফাইনালি বাবা মা বলেছিল আচ্ছা ঠিক আছে তুই কিনে নিস। তো বাকি 8,000 টাকাটা আমি বাবার কাছ থেকে নিয়েছিলাম, আর বলেছিলাম যে আর টাকা দিতে হবে না, বাকি যে 1,300 টাকা ইএমআই 3 বছরের প্লাস তেল খরচা, ওগুলো সব আমার। আচ্ছা, তো দিয়েছি। তবে কি হবে কি করে সেটা? হবে কি করে? তো প্রচুর টিউশনই পড়াতাম, অঙ্কই করাতে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। ওকে, সায়েন্স গ্রুপটা, বায়োলজি পড়াতাম না। আচ্ছা, তো এগুলো করতাম, ইভেন্ট করতাম, পার ডে 150 টাকা, পার ডে 200 টাকা, 250 টাকা, ম্যাক্সিমাম 400 টাকা। তো এই কাজগুলো রোজ থাকতো না, যখন মাঝে মাঝে থাকতো। তো এইসব করতে করতে, আর কলেজে না মানে আমি চাইলে যেতে পারতাম, বাট আমার ইন্টারেস্টিং লাগছিল না। ম্যাথস আমার ফেভারিট সাবজেক্ট, মানে ম্যাথস আমার মনেই হয় আমার কাছে জল ভাত ছিল। আচ্ছা, 10, 11, 12 অব্দি, 10 অব্দি তো পুরো জল ভাত, মানে আমি আমার ক্লাসের সব স্টুডেন্টদের আমি পড়িয়ে দিতে পারতাম, মানে ওদের যদি কোনো সমস্যা হতো আমার কাছে আসতো। 11, 12 দেখলাম যে না ভাই অনেকটা টাফ হয়ে গেছে। তো 11, 12 আমি ধেড়িয়েছি, মানে এরকমও হয়েছে আমি 20 মার্কসের যে ক্লাসের যে পরীক্ষা, আমাদের দুটো ভাগে হতো, একটা 20 একটা 80। 20 মার্কসের যে পরীক্ষা 4টে প্রশ্ন দিয়েছে 5 মার্কস করে, আমি দেখলাম আমি একটাও জানি না, আমি পারবো না। তো আমি খাতা জমাও দিইনি। এবার যখন টিচার
যখন দিচ্ছে তখন আমি দাঁড়িয়ে বলছি আমার পেপার কোথায়, আমি তো পাইনি। বলছে মানে কোথায় নেই? না না আমি তো দিয়েছি, মানে আমি জমাই করিনি, আমি কিছু নেই তো। উল্টে আমি টিচারকে বলেছিলাম যে ওয়্যার ইজ মাই পেপার। তারপরে কি ওখানেই শেষ হয়ে গেল, মানে কেউ কিছুই বললো না। মানে টিচার ভাবলো যে উনি মিস করেছেন, আমি তো জানি যে আমি জমাই করিনি। বাবা ফুল কেস তো। হ্যাঁ ফুল কেস। তো ওই 11-12 এর যেই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম খুব খারাপ গেছিল, 12 এর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম খুব খারাপ গেছিল, ফাইনাল যেটা বোর্ড এক্সাম সেখানে আমি কিন্তু 100-তে 99 পেয়েছিলাম। ওই লাস্ট এক মাস আমি দেখলাম না এবার আমাকে পড়তে হবে। 1 মাস পড়লাম। পড়াশোনার চাপ কি বাড়িতে ছিল বড় বড়? জীবনে না, ছিলই না। না 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 একদম না। মানে জানি না কেন আমি যে মারাত্মক ভালো ছিলাম পড়াশোনা তাও কিন্তু নয়, বাট মা বাবা কোনোদিনও আমাকে বলেনি যে পড়তে বস। বলেনি? না একদম বলেনি। এটা কিন্তু শোনা যায় না খুব একটা। না আই ওয়াজ ভেরি লাকি যে আমাকে ওই ফ্রিডমটা দিয়েছিল। হয়তো কোথাও না কোথাও ভাবতো যে পেরে যাবে, মানে তাও আমি কিন্তু ম্যাক্সিমাম 7th বা 8th এসছি, এরকম নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতাম। হ্যাঁ যেটুকুনি পড়তাম ভালোভাবে পড়তাম, তো কোনোদিনও সেই প্রেশারটা ছিল না যে পড়তে বস। আর কলেজ লাইফে তোমার ইচ্ছেই করতো না যাওয়ার? না আমি টিউশন পড়তে যেতাম যেখানে, সেখানে আমাদের কলেজ তো আমার যেতে ইচ্ছে করতো না। মানে কি বলতো আমি বুঝতেই পারতাম না। সেটা আমার দোষ, ওদের দোষ নয়। বাট আমি যখন টিউশনে যেতাম, যেই স্যার আমাকে পড়াতাম ওখানে আমি চেষ্টা করতাম যে না এবার এটা বুঝি, কারণ এটাই আসলে এখানে ঠিকঠাক করতে পারলে আমি এক্সামটা ভালো দেব। এবার একটা অঙ্ক দিল যেটা টোটাল 7 পাতা লাগবে, বড় বড় A4 সাইজ শিট, 7 পাতা লাগবে অঙ্কটা শেষ করতে। শুরুটা যেটা হচ্ছে মানে স্যার এই যে শুরুটা আপনি করছেন এই ফর্মুলাটা কোথা থেকে এলো, হচ্ছে সেটা মুখস্থ করতে হবে। আচ্ছা মুখস্থ মানে অঙ্কটা কি? মানে না এখানে তোমাকে আগে ফর্মুলা বানাতে হবে তারপর অঙ্কটা করতে হবে। আমি প্রথমটা করবো কি? বলছে মুখস্থ। আমি পারবো না, আমি মুখস্থ পারি না। হ্যাঁ তুমি মুখস্থ করতে পারো না, কিন্তু এত এত সিরিয়াল করছো, এত এত স্ক্রিপ্ট মনে রাখছো, সেটা কি করে? না বোঝা আর মুখস্থ করার মধ্যে তফাৎ আছে। আমি তো মুখস্থ পারি না, এখনো পারি না, আমি বুঝি। আচ্ছা সিনটা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়, তারপর তুমি নিজের মতো করে পড়ে বুঝি। ওকে মানে খানিকটা তো মুখস্থই, মানে কিছুটা তো তোমাকে মুখস্থ করতেই হবে। মুখস্থ, কিন্তু ফুল মুখস্থ যদি হয় আমি পারবো না, আমি বলতেই পারবো না। আগের দিনই একটা সিন এসেছিল আমার কাছে, প্রায় 1.5 পাতা টানা আমার একার ডায়ালগ ছিল। সিনটা খুব জটিল ভাবে লেখা ছিল, আমি দেখছি আমি ইমোশনটাকে বসাতে পারছি না। সবকিছুর একটা গ্রাফ থাকে, গ্রাফটা দেখছি এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, একটা স্মুথনেস নেই। আমি গোটা সিনটা নিজে লিখলাম। তুমি লিখলে? আমি নিজে লিখলাম। ওকে। ডায়ালগস ওয়ার সেম, ওপর নিচ এদিক ওদিক করে আমি আমার মতো লিখলাম, না যেটা তুমি স্ক্রিনে ডেলিভার করতে পারবে সেই হিসেবে। হ্যাঁ সেই হিসেবে, উইথ ইমোশন, প্রপার ইমোশন এট দ্য প্রপার মোমেন্ট করে আমি ডিরেক্টরকে বললাম যে আমি ওইটা পারবো না মুখস্থ করতে, আমি এটা লিখেছি, যেটা যদি পছন্দ হয় তাহলে আমি করে দিচ্ছি, আদারওয়াইজ আপনি ডায়লগ বলবেন আমি রিপিট করব, কারণ ওটা আমার দ্বারা প্রম্পট করে পড়া। হ্যাঁ আমি পারবো না ওটা, কারণ ইমোশন দিতে পারছি। তো ওইভাবেই করলাম। তো ওই ম্যাথস জানি না হতো না। প্রশ্নটা কি ছিল যে তুমি ছাত্র রাজনীতিতে এসেছিলে কিনা? কলেজে যেতাম না, তো আমি ওই ইভেন্টের কাজগুলো করতাম, যেহেতু বাইক কিনেছিলাম বলে টাকা প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2000 টাকা আমাকে কোথা থেকে একটা জোগাড় করতে হবে, সেই কারণে পয়সা রোজগার করার চাপটাও সেই সময় থেকে ছিল। প্লাস আমার ওই টানটা ছিল না ম্যাথসের প্রতি, তো কেটে গেল অনার্স সেকেন্ড ইয়ারে। এটা তো হ্যাঁ, এটার পরেও বাড়িতে বকা খাওনি? না রিয়েলি? হ্যাঁ বকা মানে হ্যাঁ নিরাশ হয়েছে, হয়তো বলেছে কি হচ্ছে হ্যাঁ না তেনা, বাট না আমার বোন অনেক বকা খেয়েছে। আচ্ছা মানে পড়াশোনা করতো না বলে? পড়তে অনেক চাপ দেওয়া হতো, কারণ ও পড়তোই না। আচ্ছা একদম পড়তো না। মানে আমাদের বাড়িতে ঠিক উল্টোটা হয়েছে, ও ছোটবেলায় খুব খারাপ ছিল পড়াশোনা। আচ্ছা। বড় হয়ে ও
ও কলেজ টপ করে নিয়েছে, ও সাইকোলজি অনার্স সব মাস্টার ফাস্টার সব করে নিয়েছে উইথ ফ্লাইং নাম্বারস। আর তোমারটা ঠিক উল্টো। আমারটা ঠিক উল্টো। আমি বলছি আমি ক্লাস 10 পেয়েছিলাম বেস্ট অফ 5 85%। ওকে। ক্লাস 12 বেস্ট অফ 4 81.25%। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার কলেজে মিলে আমার ছিল 43%। মানে এইখান থেকে পুরো এখানে চলে এসছে ব্যাপারটা। অঙ্কে 3 আনতো 4 আনতো 100-তে, 20 বা 80 নয় 100-তে। আর আমি ওকে পড়াতে বসতাম, 10 মিনিট আমার মাথা গরম হয়ে যেত, পারবো না তোকে পড়াতে। তুমি পুরো ক্লাসকে অঙ্ক শেখাতে নিজের বোনকে পারতে না? না, ওকে এখনো পারি না। ওর একটা বিজনেস আছে, ও হার্বাল হ্যান্ডমেড হেয়ার অয়েল আরো স্কিন কেয়ার অনেক কিছু বানায়, পুরোপুরি ইয়ে মানে কি বলবো কেমিক্যাল ফ্রি। ও এখনো আমাকে হুট করে ফোন করে, এই শোন না 100 গ্রামের এত টাকা, তাহলে 650 গ্রামের কত নেবো রে? এখনো আমাকে ফোন করে। ও সিম্পল এটাও করতে পারে না। এটা অনেকেই পারে না, সত্যি এটা খুব গুলিয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, বাট ব্যবসা করছিস যে এইটুকুনি তোকে জানতে হবে, সবসময় আমি বা কেউ থাকবে না। তুমি ওকে একটা ক্যালকুলেটর গিফট করো। পারবে না তো, সেটাও পারবে না। ইউনিটারি মেথডে যে কোনটা ডিভাইড বাই কোনটা করে ইনটু কোনটা করতে পারবে না ও আমাকে ফোন করে দিয়েছে। তাহলে তোমার ট্রেনিং খারাপ। হ্যাঁ, মানে আমি ভালো ভালো উইক স্টুডেন্টদের অনেক স্ট্রং করেছি, কারণ প্রচুর পড়িয়েছি, প্রচুর। ওকে আমি পারলাম না, ফেলিয়ার, আমি ফেলিয়ার। তোমার সিরিয়ালের কাজে একটু ফিরি, যে তোমার এবং সোনামণির জুটি নিয়ে এত কথা হয় এবং লোকজন খুব পছন্দ করেছে তোমাদের জুটিটা। তোমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিটা একটু শুনবো, কতটা বন্ধুত্ব, কতটা খুনসুটি হয়? খুনসুটি প্রচুর হয়, শুধু ওর সাথে না, মানে সবাই আছে আমরা, আমাদের টিমটা খুব মজার টিম। আচ্ছা, আমাদের যতই আমরা ওই অ্যাকশন টু কাটের মধ্যে সিরিয়াস থাকি, তার ঠিক আগে পর্যন্ত আমরা হাসছি, আর কাট হলেও কিন্তু আমরা হাসছি। মানে খুব কষ্টে আমাদের মাঝে মাঝে সিন করতে হয়। ওকে। কারণ এত হাসাহাসি হয়, মানে সেটের মধ্যেই একটা, সেটের মধ্যেই মানে বন্ধুত্বপূর্ণ পুরো বিষয়টা। একদম একদম। মানে হয়তো এটা দর্শক জানেও না, অনেক সময় কিন্তু আমি শর্ট দিচ্ছি এইভাবে নিজেকে চিমটি কেটে জোরে, কারণ হাসিটা থামাতে পারিনি, আমি এখন অব্দি থামাতে পারিনি। এদিকে শর্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার হয়তো ক্লোজ শট চলছে, ও সামনে দাঁড়িয়ে আছে, ও হাসছে, আমিও, তুমি হাসছো, কিন্তু সিরিয়াস সিন চলছে, সিরিয়াস সিন চলছে। তার আগে কিছু একটা ঘটনা ঘটেছে যেটার জন্য তোমরা হাসছি, বা ওই সময় 3 নম্বর লোক যে ওই সময় সিনে নেই, সে ওখান থেকে বসে কিছু একটা করছে যেটা আমাদের, যার জন্য আমাদের হাসি পাচ্ছে। আচ্ছা, আমি নিজেকে একটু ব্যথা ফেথা দিয়ে যদি কোনোভাবে সিনটা উতরে দিতে পারি, কারণ তার আগে 4-5 বার অলরেডি শর্ট কেটে গেছে আমাদের হাসির জন্য। তোমাদের এই সিরিয়ালের আগেও কি বন্ধুত্ব ছিল? না না, চিন্তাই না, দেখাই ওই ইভেন্টে হয়তো 1-2 বার দেখা হয়েছে, বাট আমি তো কথাই বলি না দুম করে কারোর সাথে। তুমি কি ইন্ট্রোভার্ট? প্রচন্ড। ওকে, কিন্তু সেটে থাকলে বিষয়টা অন্যরকম, তাই তো? তখন সেটে থাকলে না, যদি খুলে যাই কারোর সাথে তাহলে খুবই এক্সট্রোভার্ট। সোনামণির সঙ্গে যদি তোমার কেমিস্ট্রির কথা যেরকম বলছিলে, তুমি যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, ওর কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লাগে আর কোনটা খারাপ লাগে? ও খুব মজায় থাকে, এটা আমার ভালো লাগে। মানে আচ্ছা, খুব কম রেগে যায়, মজায় থাকে, এটা ভালো। আবার এটা আবার খারাপটাই, প্রচন্ড মজায় থাকে। মানে এটা খারাপ কেন? এটা তো ভালো। সব সময় মানে সিন করতে প্রবলেম হয় বলে? প্রবলেম হয় না, মাঝে মাঝে একটু সিরিয়াস হলে ভালো লাগে। এবার পুরোপুরি ওর দোষ না, আমারও দোষ থাকে। ওরও একটা জিনিস আছে, আমি দেখেছি, ওকে যা বলা হয় ও তাই করে দেয়। মানে হয়তো সেটা ওই জায়গায় যাচ্ছে না, বাট ও তাও সেটা করে দেবে। আচ্ছা, এবার আমি হচ্ছি ঠিক অপোজিট, মানে আমাকে বোঝাতে হবে আমি কেন করছি। আমি যতক্ষণ না স্যাটিসফাইড হব, আমি লোককে স্যাটিসফাই করব কি করে, মানে ভিউয়ার্সদের স্যাটিসফাই করব, আমি নিজেই কনফিউজড, তো আমি তো আরো কনফিউজ করে দেব। ও চুপচাপ করে দেয়, ও করে দিতে পারে, অসুবিধা হয় না, হয়ে যায়। কিন্তু ওই সময় আমি ঘেটে থাকি, আচ্ছা, যে কি করছি, এটা কি করে হয়, এখানে তো হাসি ছিল না, কি করে হাসছে। তোমার আর সোনামণির যখন ইন্টিমেট সিনের শুট হয়, তখন কে বেশি নার্ভাস থাকে? কেউ থাকে না, খিল্লি হয়, খিল্লি। আর ও একটু বেশি খিল্লি করে, ও বেশি খিল্লি করে। তুমি সিরিয়াস থাকার চেষ্টা করো, এটা বলছো? আমি চেষ্টা করি। এবার ওকে ভেবে না ও যাচ্ছে, আমি টানবো, এরকম করে আসবে, খিল্লি করে, প্রচন্ড খিল্লি করে।
মানে স্ক্রিনের যে সিরিয়াসনেসটা সেটা ওখানেই চলে যায়। আমি বলে ফেলি প্লিজ সিরিয়াস হও প্লিজ, তুমি হাসতে শুরু করলে আমি থামতে পারবো না। তুমি এতজনের সঙ্গে কাজ করেছো, উষসীর সঙ্গে কাজ করেছো, শ্বেতার সঙ্গে কাজ করেছো, সোনামণির সাথে কাজ করেছো, কার সঙ্গে তোমার মনে হয়েছে যে তোমার কেমিস্ট্রি তোমার পার্সোনালি সব থেকে ভালো হয়েছে অন স্ক্রিন? না, অন স্ক্রিন। সোনামণি ভালো, সোলাঙ্কি সোলাঙ্কির সাথে কাজ করে আমি আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ শি ইজ ভেরি পলিশড আর খুব ন্যাচারাল অভিনয় করে, তো আমার সুবিধে হয়, রিলেট করতে সুবিধা হয়, আমার রিয়াক্ট করতে সুবিধা হয়। সবাই ভালো, বাট সোলাঙ্কি দি বেস্ট। আর অফ স্ক্রিনে সোলাঙ্কি আছে, সোনামণি আছে, আর কে আছে, এরা বেস্ট। মানে এদের সঙ্গে সেই বন্ধুত্বর জায়গাটাও তৈরি হয়েছে তোমার? হ্যাঁ, একদম। কাউকে কি এই ইন্ডাস্ট্রিতে এরকম কেউ আছে যাকে তুমি নিজের কম্পিটিটর মনে করো? না, আমি আমার কম্পিটিশন নেই, সত্যি নেই, আমার মন থেকে বলছি, আমার কম্পিটিশন নেই। মানে আমি মনে করি না যে আমি কাউকে কম্পিট করবো, একদমই না। এরকম কখনো হয়নি যে তুমি কোনো চরিত্রের জন্য ফাইনাল হয়ে গেছো, তারপরে গিয়েও তোমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে? এরকম এক্সপিরিয়েন্স তো কম বেশি মনে হয় সবার হয়েছে। রিজেকশন আমার আজ পর্যন্ত হয়নি, কোনো কারণে আমি করতে পারিনি। রিজেকশন কোনোদিনও হয়নি? মানে এই কাজের ক্ষেত্রে দাও আমাকে, মানে অডিশন হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, তারপর হলো না আলটিমেটলি, এটা তো হতে থাকে। প্রচুর অ্যাড আসে আমার কাছে। আচ্ছা, অ্যাডে আমার স্ট্রাইক রেট খুব খারাপ, মানে আমি হয়তো আজ পর্যন্ত 40টা বা 40টা অ্যাডের অডিশন দিয়েছি, আমি 4টে হয়তো করেছি, আমি অ্যাড পাই না, জানি না কেন। অ্যাড পাও না? হ্যাঁ, মানে সিলেক্ট হই না। সিলেক্ট হও না কেন? এটা কেন মনে হয়? জানি না, আমি সত্যি জানি না। ওকে, যদি তোমাকে কোনো বলিউড, হয়তো আমার থেকে নিশ্চয় ডিজার্ভিং কেউ আছে বলেই হই না, আর কি কারণ হতে পারে? হ্যাঁ, মানে একটা হয় না যে আমি কোনো কিছুর জন্য একটা প্রিপেয়ার করলাম নিজেকে, তারপরে আমি সিলেক্টও হলাম, লাস্ট মোমেন্টে গিয়ে আমি বাদ চলে গেলাম, এটা তো এই ইন্ডাস্ট্রিতে খুব হয়। তো সেই জায়গাটাই আমি জানতে চাইছিলাম যে তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? হয়েছে, শুধুমাত্র অ্যাডের ক্ষেত্রেই? মেগা সিরিয়ালে আমার হয়নি, কারণ আর তো অডিশন দিতে হয়। আমি লাস্ট অডিশন কবে দিয়েছি? আমি লাস্ট অডিশন দিয়েছি মেগা সিরিয়ালের জন্য, দিয়েছি আমি 2016, যখন আমি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ করেছিলাম বলরাম ক্যারেক্টারটা। বলরাম ক্যারেক্টারের জন্য আমি অডিশন দিইনি, আমি বাকি একটা সখা, মানে কৃষ্ণ বলরামের যারা বন্ধু বান্ধব, শ্রীদাম সুদাম যারা ছিল, তাদের জন্য অডিশন দিয়েছিলাম আমি। ওটাই আমার লাস্ট অডিশন ফর মেগা সিরিয়াল। তারপরে জীবনে আমাকে অডিশন দিতে হয়নি, তো রিজেকশন তো আসবে কি করে যদি অডিশনই না দিই? এই যে তুমি একটু আগে বলছিলে যে কাজের জন্য তোমার পার্সোনাল লাইফ অনেক সময় এফেক্ট করে, এটা মেন্টালি তোমাকে কতটা এফেক্ট করে? কিছুটা করে, বাট কাজের প্রতি ভালোবাসা আছে, তো ব্যালেন্স হয়ে যায়। এরকম কখনো হয়নি যে তুমি মেন্টালি খুব ড্রেন আউট হয়ে রয়েছো, তুমি বুঝতে পারছো না যে কালকে শুটিং যেতে ইচ্ছে করছে না, যেটা বলছিলে যে আমার প্রত্যেকদিন ইচ্ছে করে, বাট স্টিল এরকম কখনো মানসিক পরিস্থিতি যেখানে তৈরি হলো, যেখানে তুমি আর প্রেশার নিতে পারছো না, বা এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছো যেটার জন্য কাজে করতে ইচ্ছে করছে না, তো সেই জায়গাটায় মেন্টালি নিজেকে বুস্ট আপ কি করে করো? সেই জায়গাটা এখন অব্দি আসেনি, বাট হ্যাঁ, যেটা এসছে সেটা আমি বলি। কালকে যেতে ইচ্ছা করছে না, এটা কোনোদিনও আসেনি, আর আমার এই জিনিসটা লাইফে না এলেই ভালো। বাট হ্যাঁ, আমি শুটিং এ গেছি, গিয়ে যখন সিনটা পেয়েছি, আমি দেখেছি সিনটা খুব খারাপ ভাবে লেখা, আমি নিজেও বিলিভ করতে পারছি না যেটা তোমাকে করতে হবে, বাট আমাকে করতে হবেই, আমি জানি। ওই দিনটা আমি চাই ভাই আমার প্যাক আপ হয়ে গেলে খুব ভালো হয়, কারণ আমার এই সিনটা করতে ইচ্ছেই করছে না, কারণ আমি বিলিভই করতে পারি না আমি কি ফুটিয়ে তুলবো। আমার সিন ভালো না হলে আমি প্রচন্ড ড্রেন্ড আউট হয়ে যাই, আমার সিন ভালো হলে আমার 103 জ্বর থাকলে আমি একদম চাঙ্গা হয়ে যাই। আচ্ছা, এটা আমার এটা নিজের স্যাটিসফ্যাকশন, আমি নিজে দেখে আমার যেন সিনটা ভালো লাগে, যে হ্যাঁ এটা খুদ তো আছে, বাট হ্যাঁ মোরালেস 10-এ 7 দিতে পারবো, এটা ওটা আমার স্যাটিসফ্যাকশন। এরকম হয়েছে, মানে এরকম মানে অনেকবার হয়েছে? প্রচুর হয়েছে। আমি একটা প্রজেক্টে তো নাম বলছি না, বাট প্রায় এভরি সেকেন্ড ডে আমি চ্যানেলে ফোন করতাম, বলতাম আমাকে বাদ দিয়ে দাও প্লিজ, কারণ আমার ভালো লাগছে না কাজ করে।
আমার ক্যারেক্টারের কোনো গ্রাফ নেই, এই মুহূর্তে ক্যারেক্টারটা বলছে যে এ ভালো, তুমি খুব ভালো, পরের সিনটায় দেখাচ্ছে বলছে যে ভাই তোকে মেরে শেষ করে দেবো, কোনো কানেকশন নেই। তো আমি কি পাগল? নিশ্চয়ই না। গ্রাফটা কোথায়? আমি এই সিনটা খুব ভালো করে করলাম এটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে, আমার ক্যারেক্টারটা জাস্টিফাইড কিনা এটা আরো বেশি ইম্পর্টেন্ট। যেটা তোমাকে প্রথমেই বললাম যে এই ক্যারেক্টারটা এই কাজটা করতে পারে না, বাট আমি দেখছি আমি সেই কাজটাই করছো, বাধ্য করতে, মানে তুমি লজিক্যালি কোনো কারণ খুঁজে পাচ্ছ না। কারণই নেই। সিনটা এমন ভাবে লেখা আমাকে করতে হবেই ওটা, তখন খুব অসুবিধা হয়। তখন আমি ভাবি যে না ভাই ব্যাকআপ হয়ে গেলে ভালো। তোমার নেক্সট কি প্রজেক্টস আছে একটু জানবো? না, নেই, কোনো প্রজেক্ট নেই আপাতত এটাই শুভ বিবাহ। যতক্ষণ না এটা শেষ হচ্ছে, আমি তো কেউ আমাকে অ্যাপ্রোচ একজন করেছিল, কারণ সে ভুলে গেছিল বা তার নলেজই ছিল না যে আমি কারেন্টলি একটা সিরিয়াল করছি, তো এই পরশুদিনই ফোন এসেছিল। বাট যতক্ষণ না এটা শেষ হচ্ছে আমি নিজেও জানি না আমি নেক্সট কি করবো। আচ্ছা, এরকম কখনো ইচ্ছে হয়নি যে একদম কমার্শিয়াল হিরোরা যেভাবে কাজ করে? একদমই না। কেন? তোমার তো পুরোপুরি হিরো সুলভ চেহারা, তুমি এত লম্বা, এত ফর্সা, এবং তোমাকে আমার থেকে বেটার লুকিং প্রচুর হিরো আছে যারা ওই কমার্শিয়াল ছবির জন্য একদম অ্যাপ্ট। না, তুমিও একদম অ্যাপ্ট, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু তোমার নিজের ইচ্ছে হয় না। আমার যেটা জানার ইচ্ছে যে তোমার কেন ইচ্ছা করে না? আমার ভালো লাগে না নাচ গান ওইসব না, লজিক্যাল হবে একটু। হ্যাঁ, এবার ওই কমার্শিয়াল মুভিতে যদি লজিক থাকে, খুব সুন্দরভাবে, খুব গল্পটা খুব ভালো করে সাজানো থাকে, আই ডোন্ট মাইন্ড। তোমার পছন্দের তালিকায় তো গ্যাংস অফ ওয়াসিপুর আছে, আর কত, আর কি আছে এরকম শুনি কয়েকটা। প্রচুর, আমি প্রচুর হলিউড দেখি এখন, তো নাম হয়তো বলতে পারবো না, বাট শাটার আইল্যান্ড আছে, পাতাল লোক আছে, আমি দেখেছি, মির্জাপুর আছে, নোটবুক আছে, প্রচুর আছে, প্রচুর। মানে আমি তো হলিউডের মুভি দেখে আমি জাস্ট ছিটকে যাই, মানে কি করে। এখন তো বলিউডেও খুব ভালো ভালো কাজ হচ্ছে, তুমি যে নামগুলো বললে, মির্জাপুর, পাতাল লোক, এগুলো তো অসম্ভব ভালো কাজ হচ্ছে। যারা এসছে তারা কাঁপিয়ে বেড়াচ্ছে জাস্ট, মানে না, তোমার ওই রকম গল্প, ওই রকম চরিত্রগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি, মানে যেই চরিত্রগুলো একটু লেয়ার্স থাকবে, আর খুব ওদের দেখে মনে হয় না ওরা অভিনয় করছে। রাইট। আমি ওই জায়গাটা রিচ করতে চাই, ওটা আমার টার্গেট। এবার তার জন্য যে খেটে মরতে হবে, যে না করতেই হবে, ওইটা আমার। এবার তোমার সঙ্গে একটা মজার গেম খেলবো, এবং প্রথমেই যেটা জানতে চাইবো না, আমরা জানি যে তুমি স্যান্ডি সাহাকে ফলো করো, তো স্যান্ডি সাহাকে যে তুমি ফলো করো মানে সোশ্যাল মিডিয়ায় ফলো, মানে যদি ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে কি ফলো হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, তাহলে সেইভাবে। তো ওর মতো করে তুমি একটু কিছু বলো দর্শকদের জন্য। কাদা মানে আমি ওখানে যাব, তুমি ওখানে যাবে, আমরা মুখে ওই কি মাখবো যেন, কি বলে ওটাকে, মুলতানি মাটি, আর আমরা কাদা খেলবো। বাট হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই, বলো প্লিজ, কি করি এটা নিয়ে। মানে স্যান্ডির হচ্ছে ওই প্রথম শ্রেণীর লোক যারা এইসব, মানে এই যে কি বলে এটাকে, যারা এইভাবে অনেক ফলোয়ার্স বানানোর চেষ্টা করেছে, বাট ও যেটা করেছে না, ওই যে কাদা মেখে বা ওই কয়েল লাগিয়ে, কাদা মানে ওই মুলতানি মাটি লাগিয়ে, আমার একটা জিনিস দারুণ লাগতো, ও যে ওর সাহস কতখানি, কনফিডেন্স লেভেলটা কতটা বেশি। রাইট, মানে ও রাস্তায় ঘুরছে কি করে, মানে সত্যি, মানে হ্যাটস অফ টু হিম যে ও এটা করতে পেরেছে। কারণ আমি পারবো না, মানে আমি যখন অভিনয় করি, আমি যদি বুঝতে পারি 4 জন বাইরে থেকে লোক এসছে, যাদের ওখানে থাকার কথা নয়, তারা এসছে, কোথাও না কোথাও আমার একটু হলে অসুবিধা হয়। আগে অনেক তুমি আনকমফোর্টেবল হয়ে যাও, একটু আনকমফোর্টেবল ফিল করি, এখন অনেকটা কেটে গেছে সেটা। বাট ভেবে নাও রাস্তায় এমন একটা সিন আছে বা একটু বোকা বোকা সিন আছে, আমি যদি দেখি যে কেউ দেখছে, একটু হলে অসুবিধা হয়, সেখানে মানে হ্যাটস অফ টু স্যান্ডি যে ও এটা করতে পেরেছে, তার জন্য ধক লাগে। আমরা যতই খিল্লি করি, এটার জন্য কিন্তু ধক লাগে। নেক্সট প্রশ্ন, অন স্ক্রিনে প্রায় তুমি 20 বার বিয়ে করে ফেলেছো, খুব কম যদি হয়, তার বেশিই হবে। তুমি রিয়েল লাইফে কবে বিয়েটা করছো? না, কয়েকটা ছবি আছে যেগুলো আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে ভীষণ বর সাজতে ভালোবাসতে, এবং এইটা
তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে তোমার বিয়ের প্রতি বেশ একটা টান আছে। ওটা তো একদমই আমার কোনো টান ছিল না, ওটা আমার বাবার। বাবা তোমাকে ছোটবেলায় বর্ষাজি দিয়েছিল এরকম একটা ব্যাপার। আমার তো মনে নেই এটা কবে কি হয়েছিল, বাবা এরকম অনেক কিছু করতো, মানে আমাকে বোনকে এমন ভাবে বসাতো, মানে বোন বন্দুক ধরে আছে, বোন একদম ছোট, কথা বলতে পারে, সে বন্দুক ধরে আছে, আমি হ্যান্ডস আপ করে আছি। আচ্ছা, বাবা এই ক্রিয়েটিভ জিনিসগুলো প্রচুর করতো, এটা কেন করেছিল আমি আজ পর্যন্ত জানি না। এবং তোমাকে কিছু টুলের উপর দাঁড় করিয়ে দিয়েছিল, গলায় একটা মালা পরিয়ে দিয়েছিল। এই বাড়িটা তোমাদের এই বাড়ির একদম পাশেই, এখানে অগ্রগামী মাঠের পাশেই 3 তলা বাড়ি ছিল আমাদের, ওই ওখানকার বারান্দায় এটা টুল, আমি দাঁড়িয়ে আছি, কেন এটা পরিয়েছিল, কেন কোথা থেকে মালা এলো আমি জানি না, আজকে গিয়ে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তোমাকে আমি ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এবং এই ছবিটা, এটা তো তুমি বড় হয়ে গেছো, কলেজ লাইফ হবে মনে হয় নাকি? বকুল কথার সেটের ছবি এটা। বকুল, হ্যাঁ, মেকআপ করে। আমি এত সুন্দর দেখতে নই, আমার মুখে দাগ ফাগ প্রচুর আছে, এখানে বোঝা যাচ্ছে না, এক্স্যাক্টলি এই ক্যামেরাটাই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বকুল কথায় আমাদের ফুলসজ্জার সিন। আচ্ছা, ওকে। একটা ছবি। তুমি ফুলসজ্জা এরকম সুন্দর করে সেজে গুজে একটা সেলফি তুললে, এর পেছনে রহস্যটা কি? কোনো রহস্য নেই, আমার তখন ইচ্ছে হয়েছে, তুলে নিয়েছি, কারণ আমার সাজানোটা খুব ভালো লাগছিল, হয়তো আমার মনে নেই 2017 কথা। আমাদের কাছে আরো একটা ছবি রয়েছে, যে ছবিটা তুমি নিজেই পোস্ট করেছিলে, তোমাকে দেখাচ্ছি। এবং এখানে একজন পুরুষ তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছে। তো অনেক আগে পোস্ট করেছি। তো এটা আমি 2016-তে করেছিলাম। আমি এখন বলবো এটা আমার করা উচিত হয়নি, কারণ এখানে ও খারাপ ভাবে কিছু বলেনি। হ্যাঁ, ও যদি নিজের না নোংরা কিছু বলেনি, কিন্তু নিজের মনের কথা জানিয়েছে, মানে প্রেম নিবেদনই বলা যায়। এটা আমি মন থেকে বলছি, এইটা আমার করা উচিত হয়নি। ইম্যাচিওর ছিলাম তখন, মানে দেখে হয়তো অবাক হয়ে গেছি, বা কিছুটা বলতে পারো যে যত দিন গেছে তত মানে এই যে মানে যারা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে এদের প্রেম, এটা যত দিন গেছে তত আমাদের কাছে অনেকটা অ্যাকসেপ্টেবল হয়েছে। মানে তখন এটা অবাক হয়ে যেতাম, এটা হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের ফ্যামিলি থেকে এরকম একটা ছিল যে এই ব্যাপারটা ছোটবেলা থেকে আমরা ওভাবে অভ্যস্ত হইনি, করে আমি জানতামই না। তো যেহেতু এইখানেও খারাপ কিচ্ছু লেখেনি, তো এইটা আমার ওই সময় করা উচিত হয় না। আই এম ভেরি সরি। আমি জানি না এটা রিতম মন্ডল, আই এম ভেরি সরি। আমার এটা যদি আমি ওই সময় যদি আমি করেছি, আই এম ভেরি সরি, আমার এটা করা উচিত হয়নি। দ্যাট ইজ ফাইন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরকম প্রেম নিবেদন পুরুষরাও কি তোমাকে এখনো করে থাকে? এখন তুমি কিভাবে রিপ্লাই দাও? রিপ্লাই দিই না, দাওই না, জিরো রিপ্লাই। আচ্ছা, খুব খিল্লির যদি কিছু লিখে থাকে একটু স্ক্রিনশট তুলে বন্ধুদেরকে দেখাই, খিল্লি করি। কিরকম খিল্লি হয়, মানে কিরকম লেখা পাঠায়, একটু মনে করে বলো আমাকে। হ্যাঁ, এমন এমন জিনিস লেখে সেটা বলা যায় না। জিনিস লিখে, আচ্ছা, তো রিপ্লাই দিই না। অতটা ম্যাচিউরড হয়েছি যে এইসবের সাথে, মানে এইসব লেখা। কিন্তু তুমি পড়ো, প্রত্যেকটাই পড়ো যতগুলো মেসেজ আসে? আচ্ছা, পড়ো না, ওকে। এখনো তোমাকে দেখিয়ে দিতে পারি যে 10,000 মেসেজ হয়তো আনরেড আছে এখন, যেটা চোখে পড়ে ওই সময় ফোন আছে হাতে বা একটু সময় আছে, স্ক্রোল করছি, তখন কোনো মেসেজ এলো, তখন পড়লে, বা চেষ্টা করছি পুরোটা পড়বো, কয়েকটা পড়বোর মধ্যে পড়ে গেল। এখনো প্রচুর মেসেজেস আছে যেটা আনরেড। আর মহিলা ভক্তদের কি করে সামলাও? কি আছে, মানে খুব একটা রিপ্লাই করি না, মানে একদম রিপ্লাই না করাটাই। সেটাও না, যারা এই প্রেমের দিকে ঢোকে তাদের খুব একটা রিপ্লাই করি না। যারা আমার সিরিয়ালের ফ্যান, তাদের খুব ছোট করে আমি থ্যাংক ইউ বলার চেষ্টা করি। ওকে, তো তোমার নাম? চেষ্টা করি, সবাইকে পারি না। সবাইকে পারো না? সম্ভব হয় না, কারণ অনেক আছে। তোমার নাম হানি বাফনা, তো তোমাকে কখনো তোমার গার্লফ্রেন্ড হানি বলে ডেকেছে? মানে তুমি তো কখনো তোমার গার্লফ্রেন্ডকে হানি বলে ডেকেছো ভালোবেসে? না, আমি ডাকিনি। কেন? নিজের নামের সঙ্গে মিল আছে বলে? না, মানে অন্য নাম ছিল হয়তো, আমি ভুলে গেছি, অনেক পুরনো কথা। আচ্ছা, অন্য নাম ছিল, হানি বলে ডাকিনি। ওকে, কনফিউশন হয়ে যেত বোধহয়, তাই ডাকিনি। কাকে ডাকছি? প্রথম প্রেম কোন ক্লাসে? ক্লাস বলতে গেলে স্কুল শেষ, কলেজের শুরু, ওই সময়টা,
ওটাই প্রথম প্রেম, ওটাই একটাই ব্যাস। ব্রেকআপের পর কি করেছিলে? খুব কষ্ট হয়েছিল, প্রায় 1 বছর খুব কষ্ট হয়েছিল, বাট তারপরে আই ওয়াজ ফাইন, টোটালি ফাইন। 1 বছর। বলিউড মুভির কোন চরিত্র তোমাকে ইন্সপায়ার করে? ইন্সপায়ার ইন হোয়াট সেন্স? মানে আমার অভিনয়ের দিক থেকে? অভিনয়ের দিক থেকে। মানে গ্যাংস অফ ওয়াসেপুর, মনোজ বাজপেয়ী আর নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর যদি জীবনের দিক থেকে বলি? সেরকম কিছু নেই, আমি সবার থেকে অল্প অল্প কিছু নেওয়ার চেষ্টা করি, বাট বলিউড ছবির থেকে বেশি আমি সিরিয়ালে অনেক বেশি, মানে যেহেতু অনেক ডেপথে যায় একটা ক্যারেক্টার, প্রায় 1 বছর 2 বছর চলে, ওইখান থেকে অনেক ভালো ভালো জিনিস আলাদা ভাবে যে নিচ্ছি তা নয়, বাট হ্যাঁ কোথাও না কোথাও সাবকনসিয়াসে ঢোকে যে বাহ এটা তো খুব ভালো। আচ্ছা, হয়তো ওটা একটা দুটো বলো একটু, যেগুলো তুমি রিলেট করতে পারো। মানে নিজের স্ত্রীর পাশে যেভাবে মেগা সিরিয়ালের হিরোরা থাকে, এই মুহূর্তে যে ক্যারেক্টারটা তুমি করছো, তেজের ক্যারেক্টারটা, সেটাও অনেকটা সেরকম, অনেকটা সেরকম। তো কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এটা সচরাচর দেখা যায় না। আর ইনফ্যাক্ট যারা ফ্যানরা মাঝে মাঝে লেখে, মেসেজ করে, যেগুলো পড়তে পারি, সেখান থেকেও বুঝতে পারি যে তারা এই কারণেই পছন্দ করছে, বা এই কারণেই ওদের তেজের মতো একটা বর চাই। যেহেতু মানে তেজ ক্যারেক্টারটা এতটা সাপোর্টিভ, এতটা ব্লাইন্ড সাপোর্ট আছে, হ্যাঁ আপস এন্ড ডাউনস নেই তা নয়, এবং ভীষণ সৎ স্পষ্টবাদী। তো এই সব সিরিয়াল থেকে বা আমার শুভ বিবাহ থেকে আমি কিন্তু সেটা বুঝতে পারছি যে যদি ইন ফিউচার কোনোদিনও বিয়ে হয়, তাহলে আমি যদি তেজের 20% হতে পারি তো অনেক হবে, কারণ এটা বাড়াবাড়ি করে ফেলছে তেজ। তেজের সঙ্গে তোমার রিয়েল লাইফে কতটা মিল রয়েছে? স্পষ্টবাদী, মানে সোজা কথা বলে, আর রেগে যায়, মানে কারণ যদি থাকে তাহলে প্রচন্ড রেগে যাবে, আদারওয়াইজ খুব কম কথা বলে। এখন তেজ একটু বেশি কথা বলে ফেলছে কারণ বিয়ে হয়ে গেছে, আদারওয়াইজ তেজ খুব কম কথা বলতো, খুব কর্মঠ। তো এই কয়েকটা সিমিলারিটিজ আমি দেখেছি। ওকে, মানে এই সিমিলারিটিজ গুলো তুমি আমার তেজের মধ্যে আছে। ওকে, ইনফ্যাক্ট আমি আমাদের অ্যাক্রোপলিস যেহেতু আমার খুব ভালো লেগেছিল, যে ওরা প্রথম যখন আমাকে ব্রিফিং করেছিল, ব্রিফিং এর সঙ্গে একটা কাগজ দিয়েছিল, যেটা আমি এর আগে কোনোদিনও পাইনি, মেগা সিরিয়ালে পাইনি। তো আমার খুব ভালো লেগেছিল, ওখানে তেজের বার্থ ডেটও লেখা ছিল, মানে ওর কি সানশাইন ছিল সেটাও কিন্তু মেনশন করা ছিল। তো আমিও লিও আর ও লিও। তোমার জুলাই মাসে জন্ম? জুলাই, রাইট, 25 জুলাই। রাইট। তো ওখানেও রাখা হয়েছিল ডেটটা, ওটা তো তেজ একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, তো ওখানে যে ডেট অফ বার্থটা রাখা হয়েছিল সেটা ওই লিও ভেবে, তো ওরা অনেক ডেপথে ভেবেছে এটা। আর নামটা খুব ইন্টারেস্টিং, তেজ, মানে ইটস আ ভেরি ইন্টারেস্টিং নেম, কারণ সে ভেরি শার্প, সে ভেরি ডিরেক্ট। তুমি স্যাটিসফাইড এই ক্যারেক্টারটা প্লে করে, এটা বলা যায়। তোমার জীবনে কোনো না পাওয়া রয়েছে? না পাওয়া হয়তো অনেক কিছু আছে, বাট আমি কোনোটাকেই না সিরিয়াসলি নিইনি। এখন আমি ভাবি যে ওই সময় ওইটা করলে ভালো হতো। আমি এখন যেরকম ভাবি, আমি 27 বছর বয়স ছিল আমার যখন আমি প্রথম অভিনয় শুরু করি, তো আমি ভাবি যে আরেকটু আগে থেকে শুরু করলে ভালো হতো। আমি যখন 20-21 তখন থেকে শুরু করলে আরেকটু বেশি পেতাম। এবার একটু অন্য জায়গায় যাই। তোমার ছোটবেলার কোনো দুষ্টুমি যেটা তোমার এখনো মনে আছে, এরকম কিছু আছে? মনে আছে, প্রচুর দুষ্টুমি আছে। আচ্ছা, ক্লাস 7 আমার কাকা এসেছিল মুর্শিদাবাদ থেকে, আমাকে একটা 10 টাকার নোট দিল, যেটা ফেক ছিল। ফেক মানে পিওরলি ফেক, যে ওপরে লেখা আছে এন্টারটেনমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সামহাও আমি খুব মজা পেয়েছি, আমি ওটা নিয়ে গেছি স্কুলে, বন্ধুদের দেখালাম। আমাদের মধ্যে একটা ছেলে ছিল, ওই যে ক্লাসে একটা করে ছেলে থাকে না, যে যাই গন্ডগোল হয়ে থাকে টিচার ওকেই ধরবে, সব ক্লাসে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঘটনাচক্রে তার হাতে গিয়ে নোটটা পড়লো। এবার ও বলছে দাঁড়া, ক্যান্টিনে আমি এটা ব্যবহার করবো। রিসেস হলো,
ও গেল 10 টাকার নোট নিয়ে গেছিল, একটু পরে দেখলাম 10 টাকার প্যাটিস নিয়ে চলে এসেছে। আমরা তো ভাবতেই পারিনি যে ওটা ইউজ করে নেবে। এবার যখন নিয়ে এসছে তো খেয়ে নি। 7 জন খেয়েছিলাম। আচ্ছা, ওই 7 জনের মধ্যে 4 জন সাসপেন্ড হয়েছিলাম, আর আমি হয়েছিলাম কারণ আমি নিয়ে গেছিলাম নোটটা, আমি কিনিনি বাট আমি তো খেয়েছি। হ্যাঁ, তো পরে ধরা পড়েছিলাম আর সাসপেন্ড করে দিয়েছিল প্রিন্সিপাল 2 দিন না 3 দিনের জন্য। তখন বাড়িতে কেস খাওনি? প্রচুর মার মেরেছিল বাবা, প্রচুর মেরেছিল। আর যে এটা কোন ক্লাসে বললে? এক্স্যাক্টলি মনে নেই, বাট 6-7 হবে। 6-7 হ্যাঁ, এইরকম সময় এই দুষ্টুমিগুলো হয়। বাট আমি জাস্ট ওকে দেখাতে নিয়ে গেছি। এবার যখন ইউজ হয়ে গেছে তখন খেয়ে নিয়েছি, বুঝতে পারিনি যে পরে খেয়ে যাবো। খাবার ব্যাপারে তো অন্য কিছু ভাবারও জায়গা ছিল না। আর সব থেকে মজার কথা, যে গিয়ে কিনেছিল তার মা আবার আমার বাড়িতে এসেছিল কমপ্লেন করতে যে আপনার ছেলে আনবে কেন। আচ্ছা, তো তারপরে আবার ডবল মার খেয়েছো সেটার জন্য? না, সেটার জন্য খাইনি, কারণ প্রথমবারই হয়ে গেছিল। যদি আমি ভুল করে থাকি ইকুয়াল ভুল ওর, আমি তো বলিনি ওকে যে ভাই তুই যা কিনে নিয়ে আয়। ও নিজের ইচ্ছায় নিয়ে গেছে, আর আমরা ভাবতেও পারিনি। ওপরে গান্ধীজির ছবির জায়গায় অন্য কিছু ছিল, এন্টারটেইনমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা। এবার ও তাড়াহুড়োর মধ্যে রিসেস যেরকম হয় 8 ঘন্টা দিয়ে দিয়েছে 2000 স্টুডেন্ট একসাথে খাবার নিতে আসছে, তো বুঝতে পারিনি। পরে যখন দেখেছে এবং আইডেন্টিফাই করতে পেরেছে যে ওই দিয়েছে। আইডেন্টিফাই করেনি, এটা আবার আমরা ফেঁসেছিলাম অন্য কোনো কারণে। এই আমি বলছি তোমায়, এই যে 7 জন খেয়েছিল, ওখানে আরেকজন ছেলে ছিল যে দাঁড়িয়েছিল খাবে বলে, সে খাবারটা পায়নি। ওকে, এবার তার রাগ আমাদের ওপর। ও আচ্ছা, শেষ হয়ে গেছিল হয়তো কোনো কারণে। 2 দিন পরে ও বাথরুমে গিয়ে কি কারণে বেসিন ভেঙে দিয়েছে, ধরা পড়েছে। প্রিন্সিপাল ওকে ডেকেছে, বলছে তুমি দুষ্টুমি করো না, তুমি নোটটা নিয়ে গেছিলে না ওই দিন? না স্যার, ওটা ওকে 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 ওকে, ওখান থেকে ফেসে। এটা বাজে ভাষা হয়েছে, বাজে ভাষা, আমরা ভাষার কথাই নয়। হ্যাঁ, ওরা একটা চাপা রাখছিল, প্লাস ও নিজে ফেসে গেছিল বলে আমাদের নাম করে দিয়েছে। ওকে, সো আমরা চলে এসেছি ইন্টারভিউর একেবারে শেষের জায়গায়। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখনকার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় যে তারা অনেকেই রাজনীতিতে আসছে, তো তোমার কাছে ভবিষ্যতে এরকম কোনো অফার এলে তুমি কি যাবে? না, বলবো এইভাবে, অভিনয়টাই করে যেতে চাও, রাজনীতিতে একদম না? বুঝি না কি করব। ওকে, তোমার সাথে কথা বলে আড্ডা মেরে ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আপনারাও এরকমই আড্ডা ইন্টারভিউস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আড্ডা স্টেশনে। তুমিও একবার বলে দাও। আমার নিজেরও এখানে এসে খুব ভালো লেগেছে রশ্মি, আর অতি অবশ্যই আপনারা এই এপিসোডটা তো দেখবেন, এই সেগমেন্টটা তো দেখবেনই, প্লাস আরো অনেক কিছু আসতে থাকছে আড্ডা স্টেশনে। স্টে টিউনড, ফলো করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।